দর্শক, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে, সেই সরকারে নানান ধরনের চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের জীবনাচরণ, কথাবার্তা থেকে শুরু করে মন্ত্রণালয় বন্টন, এমনকি এখন পর্যন্ত বেশ কিছু পরিকল্পনায়ও চমক দেখিয়েছেন তিনি। সেই চমকের মধ্যে যেরকম নতুন মুখ রয়েছে, একই সঙ্গে রয়েছে দপ্তর বন্টনেও নানান চমকের ইস্যু। সেই সব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। এই অনুষ্ঠানে আমরা রাজনীতি নিয়ে কথা বললেও আজ আমাদের সঙ্গে আছেন সরকারের নতুন মন্ত্রী, যিনি সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন এই 3টি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব শেখ রবিউল আলম, যিনি ঢাকা 10 আসনের সংসদ সদস্য বটেও। মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী, আপনাকে অভিনন্দন। আপনি বিশাল একটা দায়িত্ব পেয়েছেন। আসলে এটি 4টি মন্ত্রণালয় বৃহত্তর অর্থে। ফলে আপনাকে অভিনন্দন জানিয়ে প্রথম যে প্রশ্নটি করতে চাই, এই যে এত বড় কাজ এবং এই কাজের সঙ্গে আমরা ঠিক জানি না মানে রাজনৈতিক নেতৃত্বেরও অভিজ্ঞতা লাগে কিনা, অনেক বেশি চাপ ফিল করছেন কিনা, এবং 3টি মন্ত্রণালয় যেগুলোর সঙ্গে সরাসরি জনগণ সম্পৃক্ত, রেল বলেন, নৌ পরিবহন বলেন, সড়ক পরিবহন বলেন, এবং মানুষের আগে থেকে আপনার দলের উপরে একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়ে আছে। ফলে আপনি কেমন ফিল করছেন আসলে? ধন্যবাদ আপনাকে। চাপ ফিল করছি না, দায়িত্ব উপলব্ধি করছি আর কি, যদি আপনার এইভাবে বলতে চাই। জনগণ আস্থা রেখেছে বিএনপির প্রতি। একটা অবাধ নির্বাচনের মাধ্যমে একটা ব্রুট মেজরিটি পেয়েছে বিএনপি। মানুষের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা রয়েছে যে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণগত পরিবর্তন হবে, জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থাপনা হবে, রাজনীতির মানের একটা গুণগত পরিবর্তন হবে। রাজনীতি যারা করেন, অর্থাৎ রাজনীতিক যারা, তারা যেহেতু জনগণের কাছে প্রত্যক্ষভাবে দায়বদ্ধ থাকতে অভ্যস্ত, তারাও ও সরকার পরিচালনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এটা তো আমাদের চাওয়া যে রাজনীতিবিদরাই আপনার দায়বদ্ধতা আছে, জনসম্পৃক্ততা আছে, তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকলে কিন্তু জবাবদিহিটা অনেকটা নিশ্চিত হয়। সেই জায়গা থেকে ক্যাবিনেট আপনি দেখবেন, সেই আলোকেই কিন্তু ক্যাবিনেট করা হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে অনেক কাজ করার অভিজ্ঞতা আছে, একেবারে রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, তারাও আছেন, পেশাজীবী অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো করেছেন, এরকম তারাও আছেন। যার ফলে নবীন, প্রবীণ, অভিজ্ঞ, নতুন এরকমভাবে একটা ক্যাবিনেট সাজানো হয়েছে, এবং যার সরকারের প্রধান হচ্ছেন জননেতা জনাব তারেক রহমান। তো তিনি এই জনগণের আস্থার মূল্যায়ন করবার জন্য একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে চান, যে সরকার জনবান্ধব হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। পার্লামেন্টও তার একটা জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, কারণ শক্তিশালী বিরোধী দল আছে। পাশাপাশি এবার যে পার্লামেন্টটা হবে, সেই পার্লামেন্টে আপনার নিজের দলের মেম্বার অফ পার্লামেন্টকেও আপনাকে ফেস করতে হবে। অর্থাৎ আপনি যদি ওইভাবে বলেন এক অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া অন্য সব জায়গায় মেম্বার অফ পার্লামেন্টে আপনার বিরোধিতা করতে পারবে, ভোট দিতে পারবে, সুযোগ থাকবে, হ্যাঁ, আপনার দলীয় ফোরামের বাইরে কথা বলতে পারবে, এগুলি কিন্তু আছে। শুধু হা না বলার পার্লামেন্ট কিন্তু এটা হচ্ছে না। তো এইসব চ্যালেঞ্জ যারা নিতে পারেন, জানেন, এবং জনগণের হয়ে জনের আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা যারা করতে পারবেন বলে উনি মনে করেছেন, তাদেরকে উনি ক্যাবিনেটে রাখার চেষ্টা করেছেন। আমরাও সরকার গঠনের পর যে সমস্ত মন্ত্রণালয়গুলি আছে সেখানে থেকে প্রতিবন্ধকতা কী আছে, জরাজীর্ণতা কী আছে, সেগুলো চিহ্নিত করছি। কীভাবে এটাকে ফাংশন করানো যায় আরও গতির সাথে, প্রত্যাশার সাথে, সেইগুলি নিয়ে কাজ করছি। কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করতে চলেছি, কারণ জনগণের প্রত্যাশাটা আমরা জানি। আবার এই প্রত্যাশা পূরণের জন্য গত 17-18 বছর আমাদের আন্দোলন আছে, সংগ্রাম আছে, যার ফলে একটা জনবান্ধব সরকার আমাদের হওয়ার প্রয়োজনও আছে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। আমি খুব চাপ মনে করছি না, কিন্তু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ আছে, কারণ এটা 17-18 বছরের একটা জরাজীর্ণতা আছে। গত 18 মাসও যদি আপনি বলেন, অথবা 54 বছরেরও কিছু জরাজীর্ণতা আছে, সেগুলি আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার বেশ কিছু অর্জনও আছে, সে অর্জনে আজকে নাই যাই। গত 18 মাসও যদি দেখেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে রুটিন ওয়ার্ক করেছে মাত্র। সংস্কার ধরেন, বিচার প্রক্রিয়া শুরু বা দু একটা বিচার করা, আর হচ্ছে একটা ভালো নির্বাচন করা। ভালো নির্বাচনটা তারা করেছেন, অর্থাৎ সরকারকে আমরা সফল সরকারই বলতে পারি, যে অন্তর্বর্তীকালীন সরকারের যেটা ছিল। কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনটা তাদের আনার সুযোগ ছিল না, অথবা তারা সফল হয়নি, অথবা সুযোগও পায়নি। জি, শেখ রবিউল, আপনি যেহেতু ঢাকায় রাজনীতি করেছেন, ধানমন্ডির মতো একটা এলাকায় রাজনীতি করেছেন, ফলে আপনি ঢাকার পরিবহন ব্যবস্থা নিজ চোখে দেখেছেন।
ফলে আপনার কাছে পরিবহন ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ কি মনে হয়? আপনি যেহেতু প্রায় ধরেন 2 সপ্তাহ পার হয়ে গেল, আপনার নিশ্চয়ই হোমওয়ার্ক করেছেন, আপনার আওতায় 4 জন সচিব আছেন, তারা নিশ্চয়ই আপনাকে ব্রিফ করেছেন, ফলে সেখান থেকে আপনার 1 নম্বর চ্যালেঞ্জ কি এবং সেটি কিভাবে উতরাবেন? আমার কাছে মনে হচ্ছে শৃঙ্খলাটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আমাদের ঢাকার আভ্যন্তরে যে সমস্ত বিকেল আছে তার বহুমুখিতা। পৃথিবীতে অন্য জায়গায় যান, আপনি দেখবেন যে হয়তো এমআরটি পাচ্ছেন, নাইলে বাস পাচ্ছেন, মনো পাচ্ছেন, এই পর্যায়ে আর প্রাইভেট গাড়ি পাচ্ছেন। আমাদের এখানে ধরেন অটোরিকশা রয়েছে, টেম্পু রয়েছে, ঘোড়ার গাড়িও এখনো পর্যন্ত আছে। সাইকেল বা পাবলিক চলার জন্য পর্যাপ্ত লেন নেই, বা ফুটপাথটা অবাধ না, যা আছে খুব ন্যারো, মানুষ চলতে উৎসাহী না। তার উপর আবার 2টা ইলেকট্রিক পুল আছে, একটা সাইকেলের কোনো আলাদা লেন নাই। অন্যান্য জায়গায় দেখা গেল যে আপনার গাড়ি চলাচলের জন্য লেনকে সংকুচিত করে মানুষের হাঁটার লেনটা প্রসারিত করে দিয়েছে। সে আরও মনে করে যে না, আমি হেঁটেই আরও স্মুথে চলে যেতে পারবো, আমার কোনো ব্যত্যয় ঘটবে না মানে গন্তব্যে যাওয়ার পথে। নিরাপত্তার একটা ব্যাপার আছে, শৃঙ্খলা কথা আমি বললাম। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ফুটপাত দখল, বিশেষ করে এই যে অটোরিকশার যে দৌরাত্ম্য, রিক্সা তো আমাদের ছিল, পায়ে চালিত রিক্সা ছিল। অটোরিকশা আসার পর তারা কিন্তু এখন চেষ্টা করছে এই ইঞ্জিন চালিত যে সমস্ত প্রাইভেট কার আছে তার সাথে সে প্রতিযোগিতায় চলে যাচ্ছে। সে আর ওই গুরুত্বপূর্ণ সড়কে না ঢুকলেই ভালো হয়, এটা তাকে বোঝানো যাচ্ছে না। তো এই শৃঙ্খলাটা খুব ইম্পর্টেন্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাস রুট যেগুলি আছে সেখানে একটা রুটে একাধিক মালিকানা অথবা আপনার যাকে কোম্পানি যদিও আমি এভাবে বলি তাদের চলাচল রয়েছে, সেখানে একটা অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে, কে কত প্যাসেঞ্জার তুলতে পারে। সে কোনো স্টপেজে থামছে না, যত্রতত্র থামছে, তার মতো করে থামছে। 2-3টি গাড়ি বা চলছে, তার মধ্যে প্রতিযোগিতা, এর কারণও আছে, হ্যাঁ, বাধা হয়ে দাঁড়াচ্ছে। এইখানে কোনো শৃঙ্খলা রাখা যাচ্ছে না। এর অনেক দায় আছে অনেকের, শুধু মালিকদের দায় বলবো না, মালিকদের তো অনেক দায় আছে। যেমন আপনি একটা বাসের মালিক, আপনি কন্ট্রাক্টরকে বলে দিচ্ছেন যে তুমি আজকের দিনে আমার 5,000 টাকা দিবা, আর যা বেশি আনতে পারো তোমার। তখন সে কি করছে, সে কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে অধিক হারে প্যাসেঞ্জার তোলার জন্য। সেই স্টপেজে না গিয়ে যেখানে হাত উঁচু করতে পারছে সেখানেই প্যাসেঞ্জার পাচ্ছে। ইভেন কি কোনো কোনো জায়গায় লোক দেখলেই সে থেমে গিয়ে ডাকছে প্যাসেঞ্জারকে, আকৃষ্ট করছে। এই জায়গায় শৃঙ্খলাটা খুবই জরুরি হয়েছে। এই জন্য আমরা মালিক, শ্রমিক এবং আভ্যন্তরে বাসগুলি কিভাবে চালানো যায়, একটা রুটে একটা কোম্পানিকে দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে ওই রুটের বেশি প্রতিযোগিতা থাকছে না, শৃঙ্খলা আসতে বাধ্য হবে, এইরকমভাবে আমরা চেষ্টা করছি। মেট্রো তো বেশ ভালো ফাংশন করেছে, এমআরটিটা আমাদের যেটা আছে সেই জায়গাটা তো আমরা মেট্রোর স্টেশন থেকে মোনোরেল করে আবার যাতে আপনাকে 3-4টা পরিবহন চেঞ্জ করতে না হয়। ধরুন আপনি বাসাপথে থাকেন, আপনি রিক্সায় উঠছেন, রিক্সায় উঠে একটা জায়গায় আসছেন, সেখান থেকে আবার টেম্পুটি উঠে বাস স্ট্যান্ডে আসছেন, তারপর আবার হেঁটে তারপর বাস স্ট্যান্ডে যাচ্ছেন, বাসের থেকে গিয়ে আরেকটা জায়গায় থামছেন, সেখান থেকে আবার মেট্রো রেলে ওঠার চেষ্টা করছেন। এই জায়গাটাকে আমরা 2টি বিকেলের মধ্যে শেষ করা যায় কিনা যে কোনো গন্তব্য থেকে। আপনি বাসাপথে আছেন, আপনি হয়তো মোনোরেলের মাধ্যমে চলে আসলেন মতিঝিল থেকে আপনি মেট্রো বা অন্যভাবে চলে গেলেন, অথবা বাসে করে আপনি আপনার গন্তব্য চলে যেতে পারলেন। এভাবে আমরা চেষ্টা করছি। শৃঙ্খলাটা আপনি দৃশ্যমান পাবেন 1-2 মাসের মধ্যেই। এই ঢাকার রুটগুলিতে বাসের শৃঙ্খলা এবং বাসের মানটা যেটা আছে সেটাও খুব, ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে। এখন ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া উচিত কোনোভাবে না। আবার যানবাহনের স্বল্পতা এমন যে মানুষকে কিন্তু একটা স্টপেজে দেখবেন যে বিশেষ করে পিক আওয়ারে দেখবেন যে আপনি শত শত মানুষ দাঁড়িয়ে আছে, সে বাড়ির কাছে উঠতে পারছে না। অর্থাৎ বাসের স্বল্পতাও কমাতে হবে, স্বল্পতা কমিয়ে ক্রমান্বয়ে মানসম্মত বাস, মানসম্মত সেবা, শৃঙ্খলা এইগুলি আনার জন্য কাজ করতে হবে। এই যে বাসের ফিটনেস, তারপরে রুট পারমিট, লেন না মানা, গতি ঠিক করা, তারপর হচ্ছে আপনার সিগন্যাল লাইটগুলো, এগুলো সবই কিন্তু কাঠামোগতভাবে আমাদের বিআরটি এর আইনে আছে। কিন্তু বিআরটিতে সবসময় কোট আনকোট একটা নাম খুবই ভাইরাল হয়েছিল, মাসুদরা ভালো হয় না। ফলে তারাও সক্রিয়, এবং তারা যারা সক্রিয়, যে আপনাকে ড্রাইভারের ফিটনেস না দেখে লাইসেন্স দেয়, যে গাড়ির ফিটনেস ছাড়া সেটা নবায়ন করে দেয়, এরা বেশিরভাগ সময় মাননীয় মন্ত্রী ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থাকে। ফলে এখানে চূড়ান্ত অর্থে আপনার দলের একটা রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন আছে। ওই জায়গাটা কি মন্ত্রণালয় দমন করবে, নাকি ওইটার ক্ষেত্রে রাজনৈতিক বার্তাটা কি? না, 2টি জায়গা থেকে দমন করা হবে। আমাদের দলের রাজনীতিতে এই সুযোগ একেবারে নেই।
কেউ যদি এই রাজনৈতিক এই আধিপত্য অথবা এই সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেটা কঠোরভাবে রহিত করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আমাদের অঙ্গীকার। দুটি জায়গার থেকে এটা প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা, সেটা আমাদের আছে। পাশাপাশি হচ্ছে যে এই দুর্বৃত্তায়নের যে প্রশাসনিক কাঠামোটা গড়ে উঠেছে, সিন্ডিকেট গড়ে উঠেছে। আবার ধরেন মানুষের মধ্যে আছে যে আমি একটা ড্রাইভিং লাইসেন্স চাই, আমি ভালো গাড়িতে চালাতে চাই না, কিন্তু আমি এদের উৎকোচ দিয়ে উৎসাহিত করে কীভাবে একটা লাইসেন্স আনতে পারি, আচরণগত। তো আমরা অনিয়ম চাই না, কিন্তু নিজের স্বার্থে আবার অনিয়ম করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। এই দুটি জায়গাতে আমরা সমন্বয় করতে চাচ্ছি। আপনি ইচ্ছা করলেও এখন যারা বিআর টিএতে আছে তারা এই কাজটা, ওই সুবিধা আর দেওয়ার সুযোগ আমরা রাখছি না। জি, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে কালকে থেকে কি থাকছে না, সেটা আমি আপনাকে অ্যাসিওর করছি না। তবে আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করি যে এই ধরনের অনিয়ম, এই ধরনের সিন্ডিকেট, এই ধরনের ফিটনেসবিহীন গাড়ি, পয়সা দিলেই আপনি ফিটনেসটা পেয়ে যাবেন, সেই প্র্যাকটিস বন্ধ হতে চলেছে। জি, আরেকটা জিনিস, আপনি ঢাকার মানুষ, বিশেষ করে ধানমন্ডির মানুষ, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, মানে নাগরিক হিসাবে আপনি আমার হাঁটার জন্য যে রাস্তা, সেটাতে আমি হাঁটতে পারি না, এবং কেন পারি না সেটা আপনি ভালো জানেন। এবং যারা সেখানে বসে থাকে তাদের সঙ্গে আপনি নিজেও কথা বলে দেখতে পারেন, তারা কাউকে না কাউকে টাকা দেয়। চাঁদাবাজি নিয়ে একটা বিতর্ক আপনার একটি বক্তব্য থেকে এসেছে। এখন সেটাকে আপনি চাঁদা বলবেন নাকি সেটার ভাড়া বলবেন, যাই হোক, কিন্তু নাগরিক হিসেবে আমার যে হাঁটার অধিকার, রাষ্ট্র আমাকে যে ফুটপাত দিল, সেটাতে আমি হাঁটতে পারি না কেন? না, এটা আপনাকে পারতেই হবে, এটা আপনার অধিকার। আমি এটাকে ভাড়া চাঁদা কোনোটাই আমি বলবো না। এটা মানে আপনার চাঁদা ভাড়া কোনোটা দিয়ে এখানে থাকার সুযোগ নেই, কোনোটা দিয়ে থাকার সুযোগ নেই। কারণ হচ্ছে যে অবৈধ ব্যবহার কোনোভাবে কাম্য না, কোনোভাবে হতে দেওয়া হবে না। আমি গত কয়েকদিন আগেও নিউ মার্কেটে গিয়ে দেখেছি আসলে মানুষের চলার সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা নেই। এখন ঈদ সামনে, আমরা একটা বড় অভিযান করতে চলেছিলাম, তারপর বলা হলো যে না, এখানে একটা সারা বছরের জায়গায় ওখানে বেশ। তারপর আমরা সেখানে অভিযান করেছি, যেটা করেছি ওখানে 2-3 লাইনে বসে গিয়েছিল, সেখানে শুধু একটা নিয়ন্ত্রিত জায়গায় তাদেরকে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা চাইবো যে ফুটপাত সম্পূর্ণ মানুষের চলাচল উপযোগী থাকবে, উন্মুক্ত থাকবে, এবং ফুটপাতের মানুষ চলতে উৎসাহিত হয় সেই ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে, হাঁটতে উৎসাহিত হয়। ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না, ফুটপাত সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। পৃথিবীর অনেক জায়গায়, অনেক দেশে কিন্তু একটা নিয়ন্ত্রিত জায়গায় দেখবেন একটা কাঠামোগত ভাবে মানসম্মত কিছু কিছু দোকান আছে, সেই রকমের জায়গায় চিহ্নিত করে স্বল্প সংখ্যক হয়তো রাখা যেতে পারে। এটা ক্রেতা সাধারণ যারা আছেন তাদের স্বার্থেও হতে পারে, অথবা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদেরকে একটা বিশেষ মান বজায় রেখে নির্দিষ্ট পণ্য বিক্রি করবার জন্য হলিডে মার্কেট মডেলের মতো, হ্যাঁ ওই রকম করে, কিন্তু সেখানে আবার কাঠামোগত সুযোগটা থাকতে হবে। আপনি রাস্তার পরে অথবা ফুটপাতের উপরে না, তার পাশে হয়তো কোনো জায়গা আছে যেখানে একটা দোকান থাকলেও মানুষের অসুবিধা হয় না, বরং মানুষের জন্য কোনো সময় সুবিধা হয় পণ্য কিনতে অথবা পণ্য পেতে, সাশ্রয়ী মূল্যে, অথবা ধরেন খুব প্রয়োজনীয় পণ্য। সেই রকমের জায়গায় একটা পরিকল্পনা, একটা পথনকশা করার চিন্তা আমাদের রয়েছে, এবং সে ব্যাপারে আমরা কাজ করছি। যেমন আপনি যদি আমাকে বলেন, আমার নির্বাচনী এরিয়ায় ইতিমধ্যে ধানমন্ডি থানা পুলিশ, কলাবাগান থানা পুলিশ এবং অন্য 4 থানার পুলিশ, এবং ওখানে সোসাইটিও আছে, তাদের মধ্যে একটা যৌথ টিম আমি করে দিয়েছি যে তারা চিহ্নিত করুক যে কোনো জায়গায় 2-4টা দোকান থাকলে যাতে যান চলাচল, মানুষের চলাচল এবং শৃঙ্খলাতে কোনো ব্যাহত না হয়। এরকম করলে সেইগুলি হয়তো বিবেচনায় রাখা যাবে, বাকি জায়গা ফুটপাত দখলমুক্ত করা হবে। আপনি আপনার এলাকা নিয়ে যেহেতু বলছেন, আপনার এলাকা বা অনেক জায়গায় আপনি দেখবেন যে রাস্তার যত্রতত্র আমরা গাড়ি পার্কিং করি, এবং কারা গাড়ি পার্কিং করে অস্বীকার করার উপায় নাই। মিডিয়ার গাড়ি থাকে সেখানে, বিচারপতির গাড়ি আমরা দেখেছি, সশস্ত্র বাহিনীর লোকজনের গাড়ি দেখেছি, সচিবালয়ের গাড়ি দেখেছি, মন্ত্রীর গাড়ি দেখেছি, হয়তো মন্ত্রণালয়ের মানে সিল লাগানো গাড়ি দেখেছি। ফলে তাদেরকে কে প্রতিহত করবে না, এটা, এবং তারা 2-3টা লেন পর্যন্ত দখল করে রাখে। আমি আপনাকে সুনির্দিষ্ট অন্তত 10টা রাস্তার নাম বলতে পারি। আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি, আপনার বলতে হবে না, অধিকাংশ জায়গায় আছে। সমস্যাটা দুটি আছে। ধরেন আপনি পার্কিংয়ে পর্যাপ্ত জায়গা নেই, আবার আমাদের যে ভবনগুলি আছে, মার্কেটগুলি আছে, পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না রেখেই আমাদের অনুমোদন দেওয়া হয়েছে, বাণিজ্যিক এলাকা বা শপিং এলাকা গড়ে উঠেছে। এমনও শপিং কমপ্লেক্স আপনি পাবেন যেখানে তার নকশা আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে।
এভাবে গড়ে উঠেছে। এটা তো সত্য যে আমাদের যে শহরটা সেটা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি, মানুষ তার প্রয়োজনে গড়ে তুলেছে তার মতো করে, যেখানে আমাদের কোনো সুপারভিশন ছিল না, নিয়ন্ত্রণ ছিল না, আমরা অথরিটিকে ফাংশন করাতে পারিনি, সেটা রাজুক বলেন বা যাই বলেন না কেন পারিনি। যার ফলে এখন আপনি গিয়েছেন একটা মিডিয়াতে, আপনি একটা নিউজ কভার করতে গিয়েছেন, আপনি গাড়িটা রাখার কোথাও জায়গা পাচ্ছেন না, আপনি রেখে কিন্তু দৌড়ে দিয়ে যাচ্ছেন, নিউজটা কভার করতে যাচ্ছেন। এখন রাতারাতি আপনাকে কিন্তু আমি বিকল্প পার্কিংয়ের ব্যবস্থাও দিতে পারছি না। আবার ধরেন আপনি যেভাবে গাড়ি রাখছেন তাতে যান চলাচল ব্যাহত হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা এই জায়গাটাতে কিছুটা শৃঙ্খলা আনতে চাইছি এবং পার্কিংয়ের সুবিধা বৃদ্ধি করবার জন্য মার্কেট কর্তৃপক্ষ সহ যারা অন্যরা আছে তাদেরকে উৎসাহিত করছি। আগামীতে যে সমস্ত কমপ্লেক্সগুলি হবে, যেমন বসুন্ধরা যদি যান, ভালো আছে, পান্থপথের বসুন্ধরা মার্কেটে আপনি কিন্তু যথেষ্ট, তারপরও চাপ তৈরি হয়, রাস্তায় এক লাইনে থাকে কিন্তু অনেক পার্কিং কিন্তু অ্যাকোমোডেট করা যাচ্ছে। তো আমরা যত্রতত্র মার্কেট এবং কমার্শিয়াল ভবন যেগুলি হবে, এখন যেমন 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত কিন্তু লিফট দিয়ে আপনি পার্কিং করার সুযোগ পাচ্ছেন, সেইগুলিতে কিন্তু একটা পরিবর্তন আসছে যে কমার্শিয়াল বিল্ডিং অথবা ধরেন বড় শপিং কমপ্লেক্সগুলিতে একটা পর্যাপ্ত পার্কিংয়ের থাকতেই হবে নকশা অনুমোদনের জন্য, সে ব্যাপারটা আমরা বেশ জোরালো দিয়েছি। আর রাস্তাতে কোনো জায়গায় দেখবেন ইদানিং গুলশানে যদি আপনি গোল চত্বরে যান, সেখানে এক লাইনে গাড়ি রাখালেও চলে, এতটুকু সহনশীল আমরা হতে চাইছি রাস্তা ব্যবহারের ক্ষেত্রে। আর যারা পার্কিংটা যাদের প্রয়োজন, যারা গাড়ি পার্ক করবে, তাদেরকে উৎসাহিত করতে চেয়েছি যে এই জায়গায় এক লাইনেও যদি গাড়ি রাখা যায় তবুও মোটামুটিভাবে একটা ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, রোড ব্যবস্থাপনা। আর একটা বড় জিনিস হচ্ছে আমাদের পণ্য পরিবহন। ধরেন একদম কৃষক যে দামে যে কোনো একটা প্রোডাক্ট, বেগুন বা লেবু যাই বলি, যে দামে সে ছাড়ে কৃষক বলে সে দাম পায় না। ঢাকায় এসে আপনি যখন কিনেন বা আমি যখন কিনি তখন আমি অতিরিক্ত দামে কিনি, এবং এই পুরো চক্রটা মানে সংসদ সদস্য বাদ দিয়েও মানুষ হিসেবে আপনি খুব ভালো জানেন, আপনি গ্রামের ছেলে মূলত। ফলে এই যে রাস্তায় এবং এটার ক্ষেত্রে হাইওয়ে পুলিশ, বিভিন্ন গোষ্ঠী, তারা এক ধরনের চাঁদাবাজি করে, টাকা নেয় এবং স্লিপও দেয়। আপনার চাঁদাবাজি নিয়ে যে বিতর্ক বা যে বক্তব্যটা আপনি দিয়েছিলেন আপনার শুরুর দিকে, সেটা আপনি নানাভাবে খণ্ডন করেছেন, কিন্তু এই চাঁদাবাজিটা যদি চলে তাহলে তার প্রভাব তো শেষ পর্যন্ত জনগণের উপরে, দ্রব্যমূল্যের উপরে পড়ছে, যেটার সঙ্গে সরকারের ভাবমূর্তি সরাসরি জড়িত, মাননীয় মন্ত্রী। তাহলে এইটা কিভাবে বন্ধ করবেন, নাকি আপনি এটার পক্ষে? না, আমি তো স্পষ্ট করে বলেছি, আমি আবারও আপনাকে বলি, এই যে রাস্তায় যেটা নেওয়া হচ্ছে, যে প্রক্রিয়া আপনি বললেন, ওই প্রক্রিয়া নেওয়া হলে ডেফিনেটলি সেটা চাঁদাবাজি। আমি চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বলতে চেয়েছিলাম, আমি ওই পার্থক্যটাকে, চাঁদাটাকে তারা চাঁদাবাজি বলতে চেয়েছে। আমার বক্তব্যটা কি ছিল, মালিক সমিতি এবং ধরেন শ্রমিক কল্যাণ অনেক সমিতি আছে, তারা একেবারে একটা সমিতি করেছে, একেবারে তাদের একটা বিধি তৈরি করে রেজিস্ট্রেশন নিয়েছে। তারা একটা নির্ধারিত টাকা সম্মতিতে বলছি, মানে তারা সমিতিতে আলোচনা করে নির্ধারণ করে কালেক্ট করে তাদের কল্যাণে, তাদের প্রয়োজনে ব্যয় করছে। সম্মতি মানে আমি মিন করেছি মালিক সমিতির সম্মতিতে, ধরেন বোর্ডের সম্মতিতে তারা ধার্য করেছে। সেটা চাঁদাবাজি না। চাঁদাবাজিটা হচ্ছে আপনাকে টাকা দিতে হচ্ছে শ্রমিক সংগঠন যার কোনো ভিত্তি নাই, অথবা ধরেন মালিক সংগঠন যার কোনো ভিত্তি নাই, অথবা কোনো জায়গায় কোনো প্রভাবশালী ব্যক্তি তার ওই রুট ব্যবহার করতে হলে টাকা দিতে হবে। যেমন আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন, ধরেন আপনি একটা বাস স্টেশন আছে, আপনি বাস স্টেশনে আপনার যদি পরিবহনটা যায়, স্টপেজে যদি থামে, বাস স্টপেজ এবং স্টেশনে, সেখান থেকে যখন সে যাত্রী নিয়ে সে যখন আবার ডিপার্চার হচ্ছে, ওই স্টেশন ব্যবহারের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একটা চাঁদা আছে, নির্ধারণ করা আছে চাঁদা, সেটা বৈধ। কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি স্টপেজে যান নেই, আপনি ওই যে রোড যেটা থাকে, আপনাকে যেটাকে বলা হয় বাইপাস রোড ব্যবহার করছেন, আপনি সার্ভিসটা নেননি, বাইপাস রোড ব্যবহার করতে গেলে ওই স্টেশনে যারা ওই নির্ধারিত টাকাটা নেয়, বাইপাস রোড ব্যবহার করে অনেক গাড়ি এভাবে চলে যায় বিদায় তাদের একজন এসে ওই বাইপাস রোডে বসে টাকা নিচ্ছে। আপনি সার্ভিসটা, এটা চাঁদাবাজি, অবশ্যই চাঁদাবাজি। এটা আমরা সেটা বন্ধ করছি, সেটা হবে না। অর্থাৎ মালিকদের কল্যাণে যদি বৈধভাবে কোনো টাকা কালেকশন করার সিদ্ধান্ত থাকে, সেটা শ্রমিকদের কল্যাণে কিছু টাকা কালেকশন করে শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়, এটা প্রমাণিত আছে। ব্যয় হয়, কতটুকু হয় সেটা নিয়ে আরেক ব্যাপার, সেটা হচ্ছে ওই সমিতি সঠিকভাবে ফাংশন করছে কিনা বাণিজ্য মন্ত্রণালয় তার রেজিস্ট্রেশন দেখতে পারে। আবার চাঁদাবাজি একটা বিষয়,
জোর করে চাঁদা কেউ যদি দিতে বাধ্য করে, ডেফিনেটলি একটা ফৌজদারি অপরাধী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা জানলে তার বিরুদ্ধে তড়িৎ অ্যাকশন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য সব ব্যবস্থা আমরা নিতে প্রস্তুত। কিন্তু যেটা সম্মতির কথার বাড়ি বলেছি, যে নির্ধারণ করা আছে সেইটা যাতে অন্য কোনো অজুহাতে এইভাবে কেউ টাকা নিতে না পারে। জি, আপনি শ্রমিকের কল্যাণের নামে টাকা তুলছেন, যে কোনো জায়গায় গাড়ি থামিয়ে দিয়ে আপনি টাকা তুলছেন, সেটা চলবে না, সেটা আমরা চাঁদাবাজি হিসেবে চিহ্নিত করেছি এবং ব্যবস্থা নেব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই চাঁদাগুলিও যেটা যেটা আমরা মনে করছি নির্ধারিত করেছেন মালিক সমিতি এবং পরিবহন মালিকদের কল্যাণে, শ্রমিকদের কল্যাণে, সেটাও এভাবে কালেকশন না করে যে সমস্ত গাড়ি রুটে চলছে তারা মান্থলি তাদের মতো করে মালিকদের কাছ থেকে কালেকশন করতে পারে কিনা, টিপের থেকে কালেকশন না করে, মানে ডেলি না করে বা স্টপেজে না করে, সেটা বাস গেলে আপনার গাড়ি আছে এই রুটে চলছে, তার জন্য এই টাকা তারা নির্ধারণ করেছে, তারা সেটা ওইভাবে অটোভাবে পে করে দিতে পারে কিনা, পাবলিক দিয়ে অথবা লোকবল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে কালেক্ট না করে পারে, সে জায়গায় আমরা গিয়েছি। মাননীয় মন্ত্রী, ধরেন আপনার মন্ত্রণালয়গুলোর নির্বাহী ক্ষমতা অনেক বেশি। ঢাকার একজন মেয়র ছিলেন প্রয়াত আনিসুল হক, তিনি গুলশানে একটা ঢাকার চাকা একটা বাস সার্ভিস চালু করেছেন, সেটি এখনও চালু আছে এবং মানুষ সেখানে লাইন ধরে ওঠে, ভাড়া সুনির্দিষ্ট, সেটি চলমান আছে। ফলে এই মডেলটাই কেন আমি মিরপুর রুট, মোহাম্মদপুর রুটে করতে পারবো না বা অন্যান্য রুটগুলোতে করতে পারবো না? এটা করার ক্ষেত্রে আসলে কি আপনি কোনো বাধা ফিল করছেন, নাকি এটা এই মডেলটা আপনাদের পছন্দ না? না, এই মডেল আমাদের পছন্দ, এই মডেল নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন ধানমন্ডিতে আমরা করতে যাচ্ছি, মোহাম্মদপুরে, উত্তরে তো করতে যাচ্ছি। একটা জায়গায় গিয়ে একটু সমস্যা হয় এই মডেলের। গুলশানে যে জায়গায় চলছে দেখবেন সেখানে এই অন্য বাস, মানে ঢাকার চাকাই চলছে, বাট অন্য রুটের বাস সেখানে কম চলাচল করছে, নাই বললেই চলে। যখন অন্য রুটের বাস থাকছে তখন ওইখানে যে কম্পিটিশনটা হচ্ছে সেখানে কিন্তু আবার ওই নিয়ন্ত্রিত বাস একটা শৃঙ্খলার মধ্যে সে আর তখন সার্ভাইভ করতে পারছে না, কারণ তাকে নির্দিষ্ট স্টপেজে থামতে হয়, নির্দিষ্ট স্টপেজ থেকে লাইন দিয়ে টিকিট কেটে শৃঙ্খলার সাথে সে উঠতে হয়। আবার যখন ওখানে অন্য একটা রুটের বাস চলবে, গতানুগতিক যে রুটগুলি আছে প্রতিষ্ঠিত, ধরেন 8 নম্বর রুট, যেটা আপনি গুলিস্তান থেকে ছেড়ে গাবতলী ধরেন যাচ্ছে, ওখানে অনেকগুলি গাড়ি চলছে। ওই রকম রুট থাকলে যেটা হচ্ছে, তখন মানুষের একটা হ্যাবিট আছে, সে হাত উঁচু করলে থামছে, সে উঠে যেতে পারছে। তখন দেখবেন ওই যে সিস্টেমটা করা হয়েছে সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। ওখানে নিয়ন্ত্রণ করা গিয়েছে গুলশানে, আমরা এটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি ধানমন্ডিতে, উত্তরায়, মোহাম্মদপুরে, যেখানে একটু ওয়াইড রোড আছে, সেটাকে ব্যবহার একটা শৃঙ্খলার সাথে নির্দিষ্ট স্টপেজে গাড়ি থামবে, সেখান থেকে প্যাসেঞ্জার উঠবে, একটা নির্দিষ্ট ভাড়া, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর 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 গাড়ি চক্রাকারে ঘুরছে, চলছে, থামছে, হাতের জেলে আছে। এইরকম ভাবে যেটা করার আমরা সেটা করার চেষ্টা করছি। আমাদের রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য অনেক বেশি, মানে ধরেন যিনি ব্যবসায়ী তিনি রাজনীতিবিদ হন, তিনি মন্ত্রী হন। ফলে এই যে বাংলাদেশকে নদীমাতৃক বাংলাদেশ বলা হতো, আমাদের সব জায়গায় নৌ রুট ছিল, সেটি বন্ধ হয়ে গেছে এবং একটা গবেষণা বলছে যে এটা মূলত এটার পিছনে বাস মালিকদের একটা বড় ধরনের ইন্ধন ছিল এবং সেই সঙ্গে তারা সরকারের পলিসি সাপোর্ট পেয়েছে। এই যে আমাদের হারিয়ে যাওয়া নৌ রুটগুলো, যেটি নিরাপদ, সহজ, সস্তা, সেটি ফেরাতে তারেক রহমানের সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, সেটাও আপনার কাছে শুনতে চাই। পাশাপাশি ঢাকার রাস্তায় আমাদের নারীরা আসলে কতখানি নিরাপদ, গণপরিবহনের নারীর নিরাপত্তা নিয়েই বা আপনার সরকারের ভাবনা কি, সেটিও শুনবো। তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নেই, ফিরছে একটু পরে মন্ত্রী রবিউল আলমকে সঙ্গে নিয়ে। দর্শক, আমরা কথা বলছি মন্ত্রী রবিউল আলমের সঙ্গে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে প্রশ্ন ছিল, কোনো কারণে বাংলাদেশের বিগত সরকারগুলো পরিবহন মালিকদের কাছে জিম্মি থেকে নৌ রুটটাকে আমরা অকেজো করেছি কিনা, এবং এটি নিয়ে আপনার সরকারের পরিকল্পনা কি? না, অকেজো করেছি আমি তা বলবো না, অনেকাংশে অকেজো। মানুষ কিছুটা হলো নিরুৎসাহিত হয়েছে, জি, কিছুটা হলো। আমি যতটুকু এটাকে ভিতরে ঢুকে মানে দেখতে পেরেছি, জানতে পেরেছি, নৌ রুটে যে সমস্ত সেবা ছিল, এক বরিশাল রুট ছাড়া অন্য জায়গাটাও খুব বেশি নিরাপদ ছিল না, আপনার স্বস্তির ছিল না। আবার সড়ক যোগাযোগ এবং যাতায়াতের পরিধিটা একটু বেড়েছে, বেশ কিছু ব্রিজ হয়েছে, যেমন ধরেন যমুনা, তারপর পদ্মা, এগুলি হয়েছে। হওয়ার ফলে অল্প সময়ে মানুষ বেশ দূরত্ব চলে যেতে পারছে। এই কারণে সড়ক, রেল এর প্রতি মানুষের কিন্তু ঝোঁক বেড়েছে। হ্যাঁ, পাশাপাশি নৌ রুটের মানে প্রতি মানুষের আগ্রহটা কমেছে, কিছুটা সময় সাপেক্ষ, আর ট্যুরগুলি বেশ ঘুরে,
বেশ ঘুরে যাওয়া হয়, যার কারণে এটা আগ্রহ কমেছে। আমরা যেটা করেছি, ধরেন এই যে নৌ রুটটাকে এবং রেল যোগাযোগটাকে আমাদের কিন্তু নতুন করে ঢেলে সাজাতে হবে। ঢেলে এবং মানসম্মত ভিকেল বা ভেসেল যেটাই বলেন না বলেন, এই জায়গাগুলি আমরা মানে যুক্ত করতে চেয়েছি। যেমন আপনি জানলে কেমন লাগবে জানি না, সদরঘাটের উপর বেশ চাপ আছে এই ঈদযাত্রা উপলক্ষে। আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আরও দুটি জায়গাটাকে উন্মুক্ত করছি লঞ্চ যাতায়াতের জন্য। একটা হচ্ছে বসিলার ঘাটটাকে আমরা উন্মুক্ত করেছি, যে ঈদের সময় যাতে ওই অঞ্চলের মানুষ বসিলার থেকে লঞ্চ উঠে চলে, তার জন্য সদরঘাট না যেতে হয়। এই যে আপনার এখানে আছেন কাঞ্চন ব্রিজের ওখানে কিন্তু একটা ভালো আমাদের লঞ্চ ঘাটের মতো আছে, প্লাটুন আছে। আমরা ওখানটাও সচল করছি যাতে উত্তরের মানুষকে কষ্ট করে যাতে সদরঘাটে যেতে না হয়, ওখান থেকেই তারা বিভিন্ন রুট ব্যবহার করতে পারবে। নৌ রুটটাকে আপনার ঢেলে সাজানোর একটা পরিকল্পনা সরকারের আছে। আমাদের এই মুহূর্তে 1200 কিলোমিটারের উপর হচ্ছে নৌ রুট সচল রাখার খনন চলছে। আর মনে রাখা দরকার 7500 কিলোমিটার আমরা নৌ রুটে কিন্তু নিয়মিত সচল রাখছি। আরও 4500 কিলোমিটার, প্রায় 16000 কিলোমিটার কিন্তু আমাদের নৌ রুট আছে। আরও নতুন করে 4500 কিলোমিটার নৌ রুট আমরা সচল করে চেষ্টা করছি। ভরাট খালগুলি নতুন করে খনন শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা করেছি। আমাদের ওই 6 মাসের যে অগ্রাধিকার পরিকল্পনা আছে 80 দিনের, তার মধ্যে কিন্তু আমরা কিন্তু অলরেডি এটা শুরু করেছি। তারপরে আরেকটা জিনিস হলো যে এই নৌ চলাচলের জন্য একটা সময় মাত্র 3800 কিলোমিটার নৌ রুট ছিল। একটা সময় নৌ রুট এত বাজে অবস্থা চলে গিয়েছিল। গত সময় কিন্তু মোটামুটিভাবে নৌ রুটের বেশ কিছু মনোযোগ দেওয়া গিয়েছে। আবার আমরা এখন যে পরিকল্পনা করছি তাতে প্রায় 16000 কিলোমিটারের মতো নৌ রুট আমরা কিন্তু ব্যবহারের জন্য করতে পারবো। একটা কথা বলা ভালো, প্যাসেঞ্জার মানুষ নৌ রুটে কম ব্যবহার করছে, কিন্তু আমাদের পণ্য এখনো পর্যন্ত 72% পণ্য আমদানি পণ্য, রপ্তানি পণ্য নৌ রুটে কিন্তু ব্যবহার হচ্ছে। নৌ রুটে আসে। জি, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে আপনার দেশের জনসংখ্যার অর্ধেক নারী, মানে আপনার ভোটার আপনাদেরকে যারা ভোট দিয়েছে তার অর্ধেক মানুষ আসলে নারী ভোট দিয়েছে। নারীর জন্য এই শহর কতখানি নিরাপদ? বিশেষ করে গণপরিবহনে নারীদের ধর্ষণের ঘটনাও আমরা দেখেছি। এইটার জন্য আপনাদের ভাবনা কি? এই শহরকে নারীর জন্য নিরাপদ, বিশেষ করে গণপরিবহন নারীর জন্য নিরাপদ করতে আপনার মন্ত্রণালয় কোনো কিছু ভাববে কিনা? না, ভাবছে। অলরেডি আমি নির্দেশিত হয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক। প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আমাদেরকে ডেকে নির্দেশ দিয়েছেন যে উনি নারীদের জন্য ইতিমধ্যে 10টা বাস চলে, সেইটা শুধু ড্রাইভার হলো পুরুষ, যাত্রী নারী, সুপারভাইজার, হেল্পার সব নারী। উনি বলেছেন ড্রাইভার নারী হবে। এরকমভাবে আমাদের 200 বাস দ্রুততম সময়ের মধ্যে নামানোর জন্য নির্দেশ দিয়েছেন, যার সম্পূর্ণ নারী দ্বারা পরিচালিত। বিআরটিসি করবে না বেসরকারি উদ্যোগে? না, বেসরকারি উদ্যোগ যারা করবে তাদেরকে আমরা উৎসাহিত করছি, আর আমরা বিআরটিসির মাধ্যমে করছি। আমি অনেক প্রশ্ন পাচ্ছি, যেমন একজন আমাকে বলছেন যে আপনারা কি কোনো রোড ম্যাপ করেছেন? লক্কর চক্কর বাস রাস্তা থেকে কবে তুলবেন? বাস যেখানে সেখানে দাঁড়ায় এটা বন্ধ করবেন কিনা? মহাখালী বাস স্ট্যান্ড ঢাকার জন্য বিস্ফোরা, এটা কবে সরবে? ঢাকার মাঝখানে এরকম বাস স্ট্যান্ড কেন? তেজগাঁও সড়কটা কি ট্রাক মুক্ত হবে? হ্যাঁ, ট্রাক মুক্ত হওয়া দরকার, কিন্তু ধরেন আমাদের ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যেটা যে অবস্থায় আছে, তার চেয়ে আমাদের বিকেলের সংখ্যা যা বেশি, আমরা ইচ্ছা করলেই কিন্তু পার্কিং সুবিধা সব জায়গায় দিতে পারছি না। তবে আমাদের এই মানে ট্রাক স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডটাকে ঢাকার বাইরে নিয়ে এটা সম্প্রসারিত করার জরুরি প্রয়োজন দেখা দিয়েছে, এবং এই জন্য আমরা কিন্তু প্রকল্প প্রণয়ন করতে চলেছি। হ্যাঁ, মহাখালী বাস স্ট্যান্ডটা এটা সরানোর প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই। আবার গাবতলটাকে ওইদিকে প্রসারিত করার সুযোগ আছে, সেটাকে আমরা করছি। এবং আমরা ঢাকা সিটির বাইরে এই বাস স্টপেজগুলি নেওয়ার চেষ্টা করছি। ইভেনেও যে আন্তনগর যে সমস্ত ট্রেন আছে সেটা যাতে ঢাকা ক্রস না করে ওখান থেকে যাওয়া যায়, সেটা আমরা করছি, কানেক্টিভিটিটা করছি। এই কাজগুলি কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। আপনার 180 দিনের পরিকল্পনার মধ্যে আছে? 180 দিনের পরিকল্পনার মধ্যে দৃশ্যমান হবে, কিন্তু এই সব পরিকল্পনা 180 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আমি একটা কথা একটু বলতে চাই। নারী ড্রাইভার যখন আমরা খুঁজতে গেলাম, আমাদের বাস কিন্তু আছে 26 জন নারী ড্রাইভার বিআরটিসির তালিকাভুক্ত আছে, কিন্তু তারা 2 জন মাত্র বাস চালাতে জানে বা সাহস দেখায়, হেভি ড্রাইভার। হ্যাঁ, হেভি ড্রাইভার। আর 24 জন আছে তারা লাইট ভেহিকেল চালাতে জানে, প্রাইভেট কার মানে এগুলি চালাতে জানে। তখন আমি নির্দেশ দিয়েছি 26 জনকে দ্রুততম সময়ের মধ্যে তাদের ট্রেন আপ করে যাতে বাস চালানো শেখা যায়, আরও কিছু ড্রাইভার নিয়োগ দিয়ে যাতে 100 নারী ড্রাইভারকে আমরা প্রশিক্ষণ দিয়ে নারী ড্রাইভার, নারী সুপারভাইজার, নারী হেল্পার এবং শুধু নারী যাত্রী দিয়ে এই নারী বান্ধব আপনার বাস সার্ভিসটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। অটোরিকশা কি মেন রোডে চলবেই? আমরা তা চাইছি না।
আমরা চাচ্ছি অটোরিকশার একটা নিয়ন্ত্রিত ব্যবহার হওয়া দরকার। গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশা আসলে একবার ঢাকা শহরটা স্থবির হয়ে যাচ্ছে। একটা সভ্য শহর ফাংশন করাতে একেবারে আমাদের চরম প্রতিকূলতার ফেস করতে হচ্ছে, যার জন্য আমরা গুরুত্বপূর্ণ সড়কগুলিতে আপনার অটোরিকশাকে নিরুৎসাহিত করছি। অটোরিকশার মধ্যে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবহার এবং ধরেন একটা যেটাকে বলা হয় একটা জবাবদিহি ব্যবহার। মানে অটোরিকশার সংখ্যা, সেটা একটা রেজিস্ট্রেশন হতে পারে, যিনি ড্রাইভ করবেন তার একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে পারে, ফিটনেস অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে যে সে প্রধান সড়কগুলিতে কোনোভাবেই ঢুকতে পারবে না। তাকে আবার যারা এখানে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আবার কীভাবে পুনর্বাসন করা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। এবং তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আবার বাসের যে পরিচালনার জন্য বিআরটিসি বা অন্যান্য জায়গায় যেভাবে আমাদের শ্রমিকদের কাজে লাগানো হয় বা পরিবহন খাতের সাথে যারা যুক্ত তাদেরকে কাজে লাগানো হয়, সেখানে ট্রেনিং দিয়ে পুনর্বাসন করা যায় কিনা সেই চিন্তা করছি। রেল আমাদের একটা গুরুত্বপূর্ণ খাত। রেল নিয়ে আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে 9টার ট্রেন কয়টায় ছাড়বে, এই টাইম শিডিউল সবসময় ঠিক থাকে না, এবং কাগজে কলমে রেল অনেক সময় লোকসানে থাকে, কিন্তু আমি যখন নাগরিক হিসেবে যাত্রী হিসেবে টিকিট কিনতে যাই তখন আমি টিকিট পাই না, এবং রেলের কোনো সিট ফাঁকা যায় না, কিন্তু রেল নিজেকে লাভজনক দেখায় না। তার মানে এখানে একটা দুর্নীতি, স্বজনপ্রীতি, নেপোটিজম কিছু একটা হচ্ছে। এই চক্রটা কি ফাইন্ড আউট করার চেষ্টা করছেন বা এটা দূর করতে পারবেন? না, আমি কি যদি আপনি বলেন, আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, চক্রের টিকিটের চেয়ে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি আছে, সেবার মানে কিছু ত্রুটি আছে। রেল আমাদের চলছে, কিন্তু মনে রাখা দরকার রেল লাভবান তখন হয়, যাত্রী সেবা দিয়ে শুধু বাংলাদেশে যে প্রক্রিয়া হয় সেখানে রেল লাভবান হওয়াটা বেশ কঠিন। রেল বেশি লাভবান হচ্ছে যদি আপনি কার্গো ক্যারি করতে পারেন। আমাদের অনলি 4% কার্গো ক্যারি করতে পারি আমাদের যে রেলের অবস্থা আছে। আমাদের ব্যয় আছে, রেল সংযোগ লাইন হয়েছে, কোচের স্বল্পতা আছে, ইঞ্জিনের স্বল্পতা আছে। আমরা ব্যয় করে ফেলছি, অনেক প্রজেক্ট নিয়েছি ধরেন ঋণ করে, কিন্তু সেখানে কোচের স্বল্পতা অথবা ধরেন ইঞ্জিনের স্বল্পতা, অথবা লাইনটা হয়ে গিয়েছে, রেল লাইনটা মেরামত হয়েছে বা স্থাপন হয়েছে, কিন্তু একই সাথে কোচ এবং ইঞ্জিন না আসার পরে সেটা চালু করা যাচ্ছে না, এরকম আছে। আরেকটা জায়গায় আমাদের সমস্যা আছে, আমাদের এই স্টপিজ যেগুলি আছে সেখানে যেভাবে ক্রস করেছে বিভিন্ন জায়গায়, বাজার বা অন্যান্য জায়গায়, গতি অনেক স্লো, অনেক স্লো গতি। যেমন ঢাকার থেকে চিটাগাং যেতে আমরা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেটা যে কোনোভাবে 3-3.5 ঘন্টার মধ্যে আনতে হবে। আমরা এখন 5 ঘন্টায় যাচ্ছি, যেটা সরাসরি ঢাকা এবং থেকে চিটাগাং যাচ্ছে। সেটাও সব সময় না, 5 ঘন্টায় আমরা যেতে পারছি 2টি ট্রেন অনলি, যেটা সরাসরি যায়, কিন্তু যেগুলিতে স্টপেজে থামছে সেগুলি অনেক সময় লেগে যাচ্ছে। তো এখানে 90 কিলোমিটার রাস্তা কমানোর একটা সুযোগ আছে। সব জায়গাটা ব্রড গেজ হয় নাই এখনো পর্যন্ত, মিটার গেজ আছে, আমরা ওটাকে ব্রড গেজ করছি। মিটার গেজ আছে ব্রড গেজ আছে মাত্র 72 কিলোমিটার, আর বাকিটা রয়েছে আপনার মিটার গেজ, সেটা দ্রুততম সময়ের মধ্যে ব্রড গেজ করা হচ্ছে। তো এই পরিকল্পনা নিচ্ছি আমরা, আশা করছি যে রেলের প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু সরকার। আমি কথাটা আপনি নিজে ট্রেনে উঠেছেন, ট্রেনের খাবার, ট্রেনের ব্যবস্থাপনা, মানে সিটের যে ধরনের ময়লা থাকে, এগুলো আপনার নজরে পড়েছে কিনা? পড়েছে, এবং সবচেয়ে অবাক হবেন প্রাইম মিনিস্টারের নজরে পড়েছে। তিনি বলছেন একজন মানুষ ফার্স্ট ক্লাস টিকিট কেটে যেখানে বসে যায় আর যে পরিবেশটা সে উপভোগ করে, এটা কোনো সভ্য দেশে চলতে পারে না, কিন্তু আমাদের এটা আছে। এবং আমরা 180 দিনের যে পরিকল্পনা, সেখানে এখানে সেবার মান, রেলের আভ্যন্তরীণ পরিবেশ, শৃঙ্খলা, দ্রুততম সময়ের যাত্রা, এবং ঢাকার থেকে নারায়ণগঞ্জ, জয়দেবপুর, টাঙ্গাইল, এরকম যে রুটগুলি আছে, যাতে ঢাকার বাইরের মানুষ দ্রুততম সময়ের মধ্যে ঢাকা আসবে, সে ব্যবসা অথবা জব করে আবার ফিরে চলে যেতে পারবে, এই প্রক্রিয়ার মধ্যে আছি। আরেকটা জায়গায় আমি বলি, কোচগুলিতে আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করছি, যে এখন কোচগুলিতে যত মানুষ বসে, আমরা যদি এই মেট্রো রেলে যে কোচগুলি আছে ওই টাইপের কোচ দিতে পারি, তাহলে প্রায় 2.5 গুণ লোক বেশি ধরবে। নিকট দূরত্বে আমরা সেটা চেষ্টা করছি। আপনার জন্য তো বটেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সম্ভবত প্রথম একটা বড় পরীক্ষা চলছে, সেটা হচ্ছে আপনার দায়িত্ব নেওয়ার 1 দিন বা 2 দিন পরে রোজা শুরু হলো। ফলে রোজা যাচ্ছে, রোজা কতটা স্মুথ যায়, রোজায় আপনার জিনিসপত্রের দাম, বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেগুলো একটা ইস্যু, একটা যুদ্ধ শুরু হয়েছে, সেটার একটা প্রভাব পড়তে পারে। সামনে ঈদ আসছে, ঈদকে কেন্দ্র করে আমরা নাগরিক ভোগান্তির একটা চরম মাত্রা দেখি, বিশেষ করে গণপরিবহনে। সেই পরীক্ষায় রবিউল আলম পাশ করবেন আশা করছি। আমাদের গতবারটা মোটামুটি সন্তোষজনক ছিল, এবার আরও বেশি সতর্ক, আরও বেশি তৎপর।
আমরা ইতিমধ্যে প্রস্তুতগুলি নিয়েছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি। যেমন রাস্তাঘাটের উপর 4 লেন সড়ক আছে, কিন্তু দেখবেন যে 2 লেনও কার্যকর থাকছে না, অর্থাৎ কোনো অবস্থাতে মহাসড়কের উপর কোনো বাজার বসার কোনো সুযোগ নেই। এখানে আমরা হাইওয়ে পুলিশ তাদেরকে সক্রিয় করেছি। আমরা ধরেন ওখানকার স্থানীয় বাস স্টপেজে যারা আছেন, মানে ওটাকে বলা হয় স্টেশন ব্যবস্থাপনার মধ্যে যারা থাকেন বাস স্টপেজগুলি, সেখানে আমাদের মন্ত্রণালয়ের সুপারভিশন রয়েছে এবং সার্বক্ষণিক তৎপরতা রয়েছে। তারপর হাইওয়ে পুলিশকে এও বলেছি যে ফিটনেসবিহীন গাড়ি শেষ মুহূর্তে কি করে, একটা গাড়ি চলাচলেরই উপযুক্ত না, তাতে কিন্তু ব্যক্তিগতভাবে হায়ার করে 30-40-50 জন উঠে যাচ্ছে, গাড়িটি একটা জায়গায় গিয়ে বিকল হয়ে গিয়েছে, তাকে ওখান থেকে শিফট করা এক সমস্যা, যানজট তৈরি হয়েছে। এইসব ভিকেল যাতে হাইওয়েতে চলতে না পারে। সমস্যাটা একটা জায়গা হয় যে যমুনা যে সেতুটা হচ্ছে 2 লেনের খুব কনজেস্টেড, ওখানে গিয়ে আমাদের একটা প্রচণ্ড রকমের চাপ পড়ে। সেটা আমরা এও সিদ্ধান্ত নিয়েছি যে যেদিক থেকে চাপ থাকবে সেদিক থেকে ওয়ান ওয়েতে আমরা 2টা লেনই ছাড়ার চেষ্টা করব। ওই দিক থেকে হয়তো 15 মিনিট, এই দিক থেকে হয়তো ধরেন 45 মিনিট, এরকমভাবে টেনে আমরা অ্যাডজাস্ট করার একটা ব্যবস্থাপনাগত চেষ্টা করব। আমি একটা বিরতি নিই। চট্টগ্রাম বন্দর অন্তর্বর্তী সরকার একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। সেটি নিয়ে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে চট্টগ্রামের মানুষ, বন্দরের মানুষের নানা আয়োজন। সেই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে নির্বাচিত সরকার মানে আপনার সরকারের ভাবনা কি, নীতি কি, সেটি শুনতে চাই। পাশাপাশি এও শুনতে চাই যে আপনার এই ওভারঅল পরিবহন ব্যবস্থা মানে আপনার মন্ত্রণালয়গুলো এমন যে যেটার সফলতাবোধ অথবা ব্যর্থতা আমরা যে কেউ মূল্যায়ন করতে পারবো নাগরিক হিসেবে। ফলে সেটি আপনার জন্য একটা বাড়তি কি বলে প্রত্যাশাও তৈরি করছে কিনা, এবং সেই প্রত্যাশার চাপ শেখ রবিউল আলম কতখানি নিতে পারছেন, সেই প্রসঙ্গে কথা বলবো দর্শক। তার আগে আবারও বিরতি নিচ্ছি। দর্শক আরেকবার স্বাগত। আমরা কথা বলছি মন্ত্রী জনাব রবিউল আলম, শেখ রবিউল আলমের সঙ্গে। মাননীয় মন্ত্রী, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা বা পরিচালনার জন্য দেওয়ার যে উদ্যোগ অন্তর্বর্তী সরকারের ছিল, সেটি নিয়ে আপনার সরকারের ভাবনা কি? না, বিগত সরকারের আমলে অর্থাৎ 2020 অথবা 22 এইরকম সময় একটা G2G একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, হ্যাঁ, একটা হয়েছিল চুক্তি। সেই চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডকে এই বন্দরটা দেওয়ার একটা চুক্তি হয় আর কি। এমওইউ হয়েছিল সম্ভবত, এমইউ হয়েছিল সম্ভবত 19-এ বা 17-তে। তারপর ওটা এসে ওই জায়গায় চলে যায় আর কি, G2G-তে। তো এখন এটার যে পর্যায়ে আছে সেটা হচ্ছে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এটা চেষ্টা করেছিল। আমরা সেটা অধিকতর একটু জাস্টিফিকেশন দেখছি, যাচাই বাছাই। সেখানে আমাদের যেটা হয়, ইউনিট প্রতি যে একটা টুইস মানে 20 ফিট কন্টেনারকে একটা টুইস বলা হয়, সেটাতে আমাদের গিয়ে বেশ যে রেটটা আমরা বর্তমানে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা ড্রাই ডকের সাথে চুক্তি আছে নৌবাহিনীর, এর আগে এটা সাইপ পাওয়ারের সাথে ছিল। তো সেখান থেকে আমরা যা পাই তার থেকে বেশ কিছু অর্থ পার ইউনিট প্রতি কম হয়, পার টুইস প্রতি কম হয়। কিন্তু আপনি গ্রোসে যদি আপনার যাই তাহলে কাছাকাছি হয়ে যায়। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যদি করেন, ডিপি ওয়ার্ল্ডের সাথে যদি যাওয়া হয় কাছাকাছি হয়ে যায়। কিন্তু কাছাকাছি হলেও আমরা মনে করছি যে এই চুক্তিটা যদি আমরা G2G পদ্ধতিতে চূড়ান্তভাবে করি ডিপি ওয়ার্ল্ডের সাথে, সেখানে একটা জায়গায় যে আমাদের একটা সক্ষমতা আছে নিজস্বভাবে, এনসিটি যেটা আর কি, নিউমারিং কন্টেনার টার্মিনাল, সেটাতে আমাদের যেহেতু একটা সক্ষমতা আছে, তো আমাদের এই সক্ষমতাটা আমরা কাজে লাগাতে চাই। কাজে লাগাতে চাইলে আমরা এখান থেকে বেশি অর্থ সরকার পাচ্ছে, আয় করতে পারছি। তো সেখানে আমরা এই কনসিডারটা করব কিনা। আবার এই কনসিডার করার কিন্তু আরেকটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে আমাদের পোর্টের এই যে কন্টেনার হ্যান্ডেলিংয়ের মান যেভাবে বাড়বে, সক্ষমতা যেভাবে বাড়বে, সেটারও একটা ইতিবাচক প্রভাব আছে। আবার আমি যদি এখন ধরেন 13 লাখের মতো টুইচ আমি হ্যান্ডেল করতে পারি, তো সেটা আমার এমন আছে 16-17 লাখ চলে যেতে পারে। তো আমি এখানে কিছুটা কম পারলে, যেহেতু টুইচের সংখ্যা বাড়ছে, অতএব সেখানে গিয়ে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসতে পারে। আবার যখন ডিপি ওয়ার্ল্ডের সাথে যেহেতু তারা খুব প্রমিনেন্ট
এবং তারা অনেক বন্দর এভাবে তারা হ্যান্ডেলিং করতে অভ্যস্ত। তাদের টেকনোলজি, তাদের মুভমেন্ট, এটা যদি এখন আমাদের শুরু হবে, তখন আমাদের অন্যান্য বন্দরগুলি তো আমাদের দেখা গেল যে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এই এত দীর্ঘমেয়াদী চুক্তি কেন 30 বছর, এবং ওখানকার অনেক মানুষ শ্রমিক বেকার হয়ে পড়ারও একটা আশঙ্কা করা হচ্ছে। সেটা একটা গ্রান্টিও নিয়ে কথা বলা হচ্ছে। আমরা এখানে যাচ্ছি তো আমি বলছি না, আমরা 15 বছরের জন্য করার জন্য উপযুক্ত মনে করেছি। এর একটা কারণও আছে, মানে আপনার সরকার, আমাদের সরকার, যার ফলে আমাদের সরকার এটা নিয়ে বিশ্লেষণ করছে, যেটা করলে দেশের অর্থনীতি, দেশের বাণিজ্য এবং দেশের সক্ষমতা, মানে নিজেরা অপারেট করতে পারার তো সক্ষমতা, এটা যোগ্যতা, সেটা অক্ষুণ্ণ রাখতে চাইছি আমরা। যারা কাজ হারাবেন, যারা কাজ হারাবেন, আমরা যদি ওখানে যাই, আমরা তো যাচ্ছি তা বলছি না, যদি ওখানে যাই যারা কাজ হারাবেন তাদের কাজের গ্যারান্টি, বা তারা যাতে ডিপি ওয়ার্ল্ডের সাথে যদি যেতে হয় তারা থাকতে পারেন, কাজের গ্যারান্টি যদি পারেন, অথবা যদি তাদের অপসারণ হতে হয় সেটা একেবারে স্লো, ধীরে ধীরে যদি হয়, সেখানেও যদি আমরা যারা হারাচ্ছেন তাদের ধরেন আস্তে আস্তে হলো, ধরেন 3 বছর 4 বছর 5 বছর তারা কাজ করতে পারলো, প্রতি বছর কিছু কিছু আমাদের অন্যান্য পোর্ট যেটা মানে আমরা তৈরি করছি, যেটা এখন গ্রিনফিল্ড আছে, কার্যকর হবে, যেগুলি অপারেশনে যাবে, হ্যাঁ, সেখানে আমরা আবার তাদেরকে শিফট করা যায় কিনা। আমি বলছি না যেটা হচ্ছে, আমি বলছি যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যদি হয়, ডেফিনেটলি শ্রমিকদের জব, শ্রমিকদের কাজ, আমাদের অর্থনীতি, আমাদের আমদানি রপ্তানি এবং অর্থনীতি সক্ষমতা, দেশের স্বার্থ বিবেচনা করা ছাড়া আমরা এই চুক্তিতে যাব বলে মনে হচ্ছে না। মাননীয় মন্ত্রী, আপনি নির্বাচন করার আগে নির্বাচন কমিশনে আপনার আয় ব্যয়ের একটা হিসাব জমা দিয়েছেন, সেটি পাবলিক ডকুমেন্ট, আমরা সবাই সেটি দেখতে পাচ্ছি। এখন আপনি অনেক বড় 3-4টি মন্ত্রণালয়ের মন্ত্রী, 2 বা 3 বছর পরে শেখ রবিউল আলমের আয় ব্যয় কতখানি বাড়বে, আমাদের অভিজ্ঞতা একেবারেই সুখকর না আসলে মন্ত্রীদের ক্ষেত্রে। এই জন্য এই প্রশ্নটা করছি যে আপনার এখানে মানে মন্ত্রী হিসেবে আপনি সরকারের কাছ থেকে একটা বেতন, সুবিধা ইত্যাদি ইত্যাদি পান, এর বাইরে মন্ত্রী হিসাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এরকম কোনো ব্যবসা বাণিজ্য ব্যক্তি রবিউল আলম করবেন কিনা সরকার? না, কোনো সুযোগ নেই। আর আয় ব্যয় বেড়েছে কিনা তার জবাব 3 বছর পর যখন পাবেন নিশ্চয়ই মুখোমুখি হবো আপনাদের কাছে। সেটা হওয়ার কোনো সুযোগ নেই। আর প্রত্যেক বছর তো আমাকে রিটার্ন দিতেই হবে। আমি তো নিয়মিত আয়কর রিটার্ন দিই, সাবমিট করি আমি প্রতি বছর। এটাও প্রতি বছরই অব্যাহত থাকবে, 1 বছর পরেই জানতে পারবেন, প্রতি বছরই জানতে পারবেন। আমাদের এরকম অভিজ্ঞতা আছে, আপনি নিজেও এটা নিয়ে দীর্ঘদিন টকশোতে কথা বলেছেন। অনেক মন্ত্রী দেশে কোনো সম্পদ করেন না, কিন্তু আমরা গিয়ে দেখি লন্ডনে তার এতটি বাড়ি, আরেক দেশে নাগরিকত্ব। ফলে সেই জায়গাগুলোতে আপনার এবং আপনার অন্য ক্যাবিনেট কলিগদেরকে মূল্যায়ন করার সুযোগ আমরা পাবো। কিন্তু অন্য ক্যাবিনেটদের কথা আমি বলতে পারবো না। আমার দেশের বাইরে কোনো জায়গায় কোনো ঠিকানা কেন, কোনো মানে ন্যূনতম এক্সেসও নেই আমার। আমি একেবারে ছাত্রা জাতীয়তাবাদী, সহজ কথা। আমার ছেলেমেয়েরাও দেশের বাইরে পড়াশোনাও করে না, ভবিষ্যতেও যাবে না। আমার কোনো আত্মীয় স্বজন নিকট দেশের বাইরে নেই, আমার কাছের কেউ দেশের বাইরে এই মুহূর্তে নেই, আর ভবিষ্যতে থাকার কোনো সুযোগ নেই। সেটা চিন্তা করলে বেশ আগেই দেশের আগে সব কিছু শিফট করতে পারতাম। আমি খুব সফল না, কিন্তু একটা সক্ষম ব্যবসায়ী ছিলাম। হ্যাঁ, তো আমার এর আগেও কোনো জায়গায় কোনো নেই। আমি মাত্র 4-5টা দেশে হয়তো সর্বোচ্চ 10 থেকে 12 দিনের জন্য ঘুরতে গিয়েছি অথবা চিকিৎসার জন্য গিয়েছি। এসব ছাড়া দেশের বাইরে আমাকে আকৃষ্ট করে না। এবং আমি যা বলছি তার জবাব নিশ্চয়ই আগামীতে দিতে বাধ্য থাকবো। আমি একটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো শহর নাই যেখানে 2 দিনের ছুটিতে 1.5 কোটি লোক ডিপার্চার হয়, শহর ছেড়ে যায়। আমাদের কিন্তু 2 দিন, সর্বোচ্চ 2.5 দিনের মধ্যে 1.5 কোটি লোককে ঢাকা শহরের বাইরে যেতে হয়, আর ঈদের পর ঢাকা শহরে ইন করতে হয়। তো সে জায়গায় একটা বড় চাপ আমাদের থাকে। এটা ম্যানেজ করাটা হয়তো আমরা চাই না কোনো দুর্ভোগ হোক, কিন্তু খুব দুরূহ এবং খুব চ্যালেঞ্জিং। বাট এর সাথে যারা জড়িত তারা কিন্তু দায়বদ্ধ থেকে ফাংশন করে। কিন্তু গত সরকার ছুটিটা একটু বাড়িয়ে সফল হয়েছিল, ছুটিটা একটু বাড়ালে পারলে ভালো হয়। আমরা সেটাও বিবেচনায় সরকারকে করতে হয়তো বলবো শেষ মুহূর্তের দিকে। আমার একদম শেষ প্রশ্ন, আপনি একটু ছোট করতে, আমরা অনেক সময় দেখি দল এবং সরকারকে এক করে ফেলা হয়। ধরেন আপনার ঢাকা 10-এ যারা শেখ রবিউলের জন্য দিনরাত পরিশ্রম করেছে, খেটেছে, সে একটা টেন্ডার চাইতে পারে, সে কাজ চাইতে পারে, সে তার পুনর্বাসন চাইতে পারে। আপনার নির্বাচনের সময় খরচের জন্য কেউ যদি বিনিয়োগ করে, সে তার একটা প্রতিদান আশা করতে পারে। ফলে আপনার দায়িত্বশীল এই মন্ত্রণালয়গুলোর টেন্ডারবাজি বা টেন্ডার যেগুলো হবে সেগুলো কতটা স্মুথ এবং পরিচ্ছন্নভাবে হবে, নাকি সেখানে কোনো স্বজনপ্রীতি, আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, দলের লোকজন তাদেরকে পুনর্বাসন করবেন? কোনো সুযোগ নেই, কারণ টেন্ডারের যোগ্যতা অর্জন করতে গেলে বেশ কিছু শর্ত মানতে হয়। নতুন কেউ এসে এরকম টেন্ডারে আসার কোনো সুযোগ নেই। আমি আবারও বলতে চাই, দলের যারা
স্যাক্রিফাইস করা নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী, হ্যাঁ, তাদের এই ধরনের প্রত্যাশাটা বাংলাদেশের রাজনীতিতে একটা সময় ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদেরকে সেই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি সেই রাজনীতি করতে চায় না, সেই রাজনীতি করবে না, সেই প্রশ্রয় দিবে না। তবে তারা দেশের জন্য কাজ করেছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আছে জাতির, দেশের এবং দলের, কিন্তু তার পুনর্মূল্যায়ন করে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ দলের আপনাকে অনেক নেতাকর্মীদের থাকছে না। ধন্যবাদ রবিউল আলম, এবং অনেক শুভকামনা। আমি আশা করছি ঠিক 1 বছর পরে আমি আপনার সঙ্গে আবারও এই ইস্যুতে কথা বলার সুযোগ পাবো, এবং এই প্রশ্নগুলো তখন আমরা আরেকবার মিলিয়ে নেব। দর্শক, আপনাদের জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকলো। নিরাপদে থাকুন সবাই।